সংসদে মারামারি, তাতে জড়িয়েছেন খোদ এমপিরা। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় প্রথমে চুল ধরে টানাটানি এবং ধস্তাধস্তিতে জড়ান দুই এমপি। পরে তারা একজন আরেকজনকে কিল, ঘুষি, লাঠিও মেরেছেন। উত্তেজিত হয়ে ওঠেন জাপা এমপিরা। এই ইস্যুতে পয়েন্ট অফ অর্ডারে কথা বলতে না দিলে ওয়াকআউটের হুমকি দেন। যদি বলি মানুষ স্পিকার যে এই সংসদ কখনোই সম্পূর্ণ নিখুঁতভাবে দায়িত্ব পালনে সক্ষম হবে না। কেন মন্ত্রী বলবো? সে পরিবহনের দর্শক, সংসদে কঠিন মারামারির ভিডিও রীতিমতো নেট দুনিয়ায় ভাইরাল। দর্শক, জিএম কাদের সংসদ ভবন কাঁপিয়ে দিয়েছেন। এদিকে ওবায়দুল কাদের বলেছেন জিএম কাদের হচ্ছেন একজন পরিবহনের নেতা। সে কিভাবে সংসদে গলাবাজি করে, এই নিয়েই সংসদে কঠিন তুলকালাম শুরু। রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে অবাক হয়ে যাবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের এই ভিডিওটি। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এবার ওবায়দুল কাদেরের কথায় কঠিন জবাব দিলেন জিএম কাদের। এই ভিডিওটি রয়েছে আজকের ভিডিওর শেষে। দর্শক শ্রোতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই ভিডিওটি, না টেনে দেখুন। একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। দর্শক, সেই ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিন। একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত জড়িয়েছেন দেখতে থাকুন খোদ লাইক করে। এমপিরা। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় প্রথমে চুল ধরে টানাটানি এবং ধস্তাধস্তিতে জড়ান দুই এমপি। পরে তারা একজন আরেকজনকে কিল, ঘুষি, লাঠিও মেরেছেন। এমনকি স্পিকারের কানের কাছে জোরে জোরে বাঁশি বাজিয়েছেন ক্ষমতাসীন দলের এক এমপি। পার্লামেন্টের ভেতর মারামারিতে জড়িয়েছেন সরকার ও বিরোধী দলের কয়েকজন সংসদ সদস্যরা। পার্লামেন্টের ভেতরেই মারামারিতে জড়িয়েছেন ক্ষমতাসীন জোট ও বিরোধী দলীয় এমপিরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিওতে দেখা যায় স্পিকারের কার্যক্রমে বাধা দেন বিরোধী দলীয় এমপিরা। সাবেক রাষ্ট্রপতি এরশাদের জামানত বাজেয়াপ্ত হয়েছিল তার কাছে। এতে উত্তেজিত হয়ে ওঠেন জাপা এমপিরা। এই ইস্যুতে পয়েন্ট অফ অর্ডারে কথা বলতে না দিলে ওয়াকআউটের হুমকি দেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডেপুটি স্পিকারের জায়গায় কার্যক্রম চালানোর দায়িত্ব নিজ হাতে নেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। আশ্বাস দেন তথ্যগত ত্রুটি থাকলে এক্সপান্স করা হবে। মাননীয় সদস্য, আপনি অন্য সময় ফ্লোর নিয়ে কথা বলবেন। আমার সময় আর একজন বক্তৃতা দেবে কিভাবে? মাননীয় স্পিকার, মাননীয় সদস্য জনাব মোতাহার হোসেন, আপনি এখন আজি ফিরোজ রশিদ 1 মিনিট বলুন। এইটা থেকে এক্সপান্স করতে হবে, ক্ষমা চাইতে হবে। মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় স্পিকার, চিৎকারের দরকার নাই, আমরা চলে যাবো। চিৎকারের দরকার নাই, আমরা চলে যাবো। মাননীয় স্পিকার, এই ভাই দাঁড়ান, আমি কথা বলি একটু, প্লিজ একটা মিনিট। পরিস্থিতি বিবেচনায় অধিবেশন কক্ষে ছুটে আসেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। মাননীয় সদস্যবৃন্দ, সবাই বসুন। হাউসের একটা ডেকোরাম আছে। বিরোধী দলের ফিরোজ রশিদ, মশিউর রহমান রাজা, আপনি বসুন। ঈশ্বর সাহেব যখন 22টি আসনে আওয়ামী লীগ আলাদা ইলেকশন করছে, বিএনপি আলাদা ইলেকশন করছে, জামাত আলাদা করছে, জাতীয় পার্টি আলাদা করছে, তখন 21টা জনগণ ডিভিশনে 21টা আসনের শাসা পেয়েছে, একটি জামাত পেয়েছে। উনি এত বড় বিক্রম হয়ে গেল, এসে সব জামাত বাজার পেল। বক্তব্যে ত্রুটি থাকলে এক্সপান্সের আশ্বাস দেন স্পিকার। যদি কোনো তথ্যগত ত্রুটি থেকে থাকে তাহলে সেটা বিবেচনা করে তা পরীক্ষা করে এক্সপান্স করার ব্যবস্থা করতে হবে। নির্বাচন পরবর্তী বর্তমান সংসদে আসন সংখ্যা অনুযায়ী শতকরা প্রায় 75 সরকার দলীয় এবং 21 স্বতন্ত্র, তারাও প্রায় সরকার দলীয়। তাদের মধ্যে 3-4 শুধু বিরোধী দলীয় সদস্য। কাজে এখানে সুন্দরভাবে সিটিং অ্যারেঞ্জমেন্ট যতই সিমেট্রিক্যাল হোক, এই আসন বন্টন ইত্যাদিতে সিমেট্রির অভাব হয়েছে, যার জন্য আমরা মনে করি এটাকে সম্পূর্ণভাবে সুন্দর বলা যায় না। মানে স্পিকার, আমাদের পতাকা লাল এবং সবুজ, শুধু লাল নয়, শুধু সবুজ নয়। যদি সরকারি দলকে লাল বলি তাহলে এই সংসদ সম্পূর্ণ লালময়, শুধু সবুজটা শুধু চিটে ফোটা। তো আমরা মনে করি যে হাউস অফ দ্য নেশন, জাতীয় কক্ষ, যেটা সম্পূর্ণ জাতিকে খুঁজে পাওয়া যাবে, এটা এই সংসদে খুঁজে পাওয়া একটু কঠিন হবে মানে স্পিকার। সে প্রেক্ষিতে বর্তমান সংসদ জাতিকে কতটুকু প্রতিনিধিত্ব করতে সক্ষম হবে তার আশঙ্কার বিষয় ভালোভাবে বলতে হবে বিতর্কের বিষয়। তবে দুই অংশের কর্মকাণ্ডের ব্যবধান কমাতে পারলে, অর্থাৎ সরকার ও সরকার বিরোধীদের সংসদীয় কর্মকাণ্ডের ব্যবধান কমাতে পারলে যতটা কমবে ততটুকু বেশি কার্যকরী হিসাবে সংসদ গণ্য হবে। এই আশঙ্কা অবাস্তব নয় যদি বলি মাননীয় স্পিকার যে এই সংসদ কখনোই সম্পূর্ণ নিখুঁতভাবে দায়িত্ব পালনে সক্ষম হবে না। তবে সরকার বিরোধীরা যত বেশি সক্রিয় ভূমিকা পালন করতে সক্ষম হবেন বা করবেন ততটুকুই খোঁজ হ্রাস পাবে। মাননীয় স্পিকার, সেই প্রেক্ষিতে আমাদের দাবি, বেশি করে সরকার বিরোধী মতামতকে সংসদে তুলে ধরার সুযোগ দিবেন। আমাদের সংসদের বিদ্যমান ভারসাম্য ত্রুটি যতটা সম্ভব কমানোর প্রচেষ্টা আমরা অব্যাহত রাখব। চাই আপনি সর্বাত্মক সহযোগিতা করবেন, এ আমাদের প্রত্যাশা। মাননীয় স্পিকার,
আপনার উত্তরোত্তর মঙ্গল কামনা করছি, আপনার সুন্দরভাবে সংসদ পরিচালনা করুন এই দোয়া করছি। আসসালামু আলাইকুম। তো উনি কেন এলেন ফাংশনাল না হলে কেন এলেন? কথা তো যা বলার উনি একাই বললেন। গতকাল কিন্তু আর কেউ দেশের প্রধানমন্ত্রীও কথা বলেননি। আমরা শুধু আনুষ্ঠানিকতা আমি প্রস্তাব করেছি, আনুষ্ঠানিকতা যোগ দিয়েছি, কিন্তু এখানে তো কেউ বক্তৃতা করেন। উনি তো একটা সুযোগ নিয়ে স্পিকারকে ধন্যবাদ জানানোর নামে ফ্লোর নিয়ে উনি যেসব কথা বলেছেন এটা গতকাল বলা ওনার ঠিক হয়নি। আরও সামনের সময় ছিল, উনি ফ্লোর নিয়ে অনেক কথাই বলতে পারতেন, বলার সুযোগ আছে। গতকাল ধন্যবাদ জানাতে গিয়ে নবনির্বাচিত স্পিকারকে উনি শুরুটাই করলেন এমনভাবে যে একটা তুল কালাম কাণ্ড ঘটিয়ে ফেললেন এবং লম্বা একটা বক্তৃতা। বিষয়টা হলো ধন্যবাদ জানানো। এটা এত লম্বা ভাষণের জন্য ওনাকে আহ্বান জানানো হয়। উনি নিয়ম লঙ্ঘন করে কথা বুঝতে পারেননি। দেশের সার্বিক অবস্থা সকলেই অবগত আছেন। এখন এই মুহূর্তে রাজনৈতিক অস্থিরতা চোখে পড়ছে না, তবে ভিতরে ভিতরে একটা অস্থিরতা তো নিশ্চয়ই আছে। আর স্বাভাবিকভাবে আমরা যেটা বুঝতে পারছি সেটা হলো দেশের অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত খারাপ। জিনিসপত্রের দাম লাগামহীনভাবে বাড়ছে এবং এটার জন্য কোনো রকম কোনো ব্যবস্থাই কোনো কাজ করছে না। সাধারণ মানুষের আয় ইনকাম কমে গেছে এবং প্রতিদিনই কমছে। সেই হিসাবে জিনিসপত্রের দাম বাড়ছে, মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে জীবিকা নির্বাহ করা। এবং এই যে কষ্ট, সেটার উপরে বর্তমান সরকারের আমরা প্রথম দিন থেকে বলছি সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং এটা যদি তারা সঠিকভাবে না করতে পারেন তাহলে দেশের মানুষ তাদেরকে সামনের দিকে হয়তো অতটুকু সুখে থাকতে নাও দিতে পারেন। মানে মানুষের একটা ক্ষোভ তৈরি হচ্ছে। জিনিসপত্রের দাম বাড়ছে, আয় ইনকাম কমছে এবং অর্থনৈতিক অবস্থা দিনকে দিন ভঙ্গুর হয়ে যাচ্ছে। এটা দেশের জন্য কোনো মঙ্গলজনক অবস্থা নয়। সেটা যখন সময় আসবে তখন দেখবে। না আসন না, এটা আমরা এখন প্রায় 35 বছর আমরা ক্ষমতার বাইরে। আমাদের সব 300 আসনে সর্বশেষ আমরা নির্বাচন করেছি 2001 সালে এবং সেখানে কেয়ারটেকার সরকারের আমলে একটা মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। সেখানে আমাদের আসন সংখ্যা ছিল 14টি, তা আমরা 11টি হয়েছি 34 বছর ক্ষমতার বাইরে থাকার পরে। আমরা যে খুব বেশি বিরাট কিছু ধস হয়েছে আমি মনে করি না, যেহেতু এই নির্বাচনটা নিয়েও প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়েছে। প্রথম দিন থেকে আমি সবসময় বলে আসছি যে নির্বাচনে যেগুলো অনিয়ম হচ্ছে আমি সবসময় এগুলো তুলে ধরেছি এবং একেবারে নির্বাচন যেদিন থেকে আমরা প্রিপারেশনে গেছি সেদিন থেকে শুরু করে নির্বাচনের দিন পর্যন্ত আমি কনস্ট্যান্টলি এক কথা বলেছি, যেটা পরবর্তীকালে সঠিক হয়েছে। জিএম কাদের আপনার হলো যে ওবায়দুল কাদের বলেছেন যে আপনি অসাংবিধানিক বক্তব্য না, অসাংবিধানিক কোনো বক্তব্য আমি দেই নাই। ওনারা যেটা বলতে চান সেটা হলো রেওয়াজ ছিল না। রেওয়াজ তো মানুষই তৈরি করে এবং রেওয়াজ মানুষই আবার ভঙ্গে নতুন রেওয়াজ তৈরি করে, এটাই স্বাভাবিক।